দুদিন পরে আমার বিয়ে সাজিদ ভাই। কি মশকরা করছো আমার সাথে? আপনার সাথে কি আমার মশকরার সম্পর্ক? সত্যিই আমার বিয়ে। তুমি রুদ্র আমায় জানালো না কেন? আমি কিন্তু তোমার ভাইকে মেরে ফেলবো মেহের। আজব, আমার ভাইয়া কি করলো? আমাকে ঠকিয়েছে। দাঁড়াও, আসছি আমি। তোমার বিয়েটা করাচ্ছি আমি। তোমার ডানা বেড়ে গেছে প্রচুর। কলেজের ছেলেদের সাথে কথা বলো, আবার এখন বিয়েও করতে চলে গেলে। তোমার ডানা ছাঁটাই করতে হবে। বুঝেছি বলেই খট করে ফোন কেটে দেয়। মেহের তো হতভম্ব হয়ে বসে থাকে। কি হলো এটা? তার বিয়ে শুনে সাজিদ ভাই এমন রেগে গেলেন কেন? তবে কি সত্যি এর পেছনে কোনো কাহিনী আছে? মেয়েরকে ফোন হাতে বসে থাকতে দেখে তার সাদিকা নামের কাজিনটা বলে, দেখেছিস, আমি আগেই বলেছিলাম তোর ভাইয়ের এই বন্ধুর মতলব ভালো না। নয়তো তুই বয়সেও কত ছোট, এত পীড়িতের আলাপ করতে যাবে কেন তোদের সাথে? তেমন কিছু না বল, এমনি সাধারণ কথাই হয়তো হয়েছে আমাদের এতদিন। আমার তো উল্টো পাল্টো কিছু মনে হয়নি আগে। হবে কিভাবে? তুই তো একটা গাধী মেয়ে, ছেলেদের নজরের বিষয়টা বুঝিস না এখনো। একটা ছেলের কথার টোনে বোঝা যায় কার মনে কি আছে। আমি নিশ্চিত এই ছেলে হয় তোকে পছন্দ করে, নয়তো তোকে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে। পছন্দ করে শুনে হঠাৎই মেহেরের গাল দুটো গরম হয়ে যায়। অজান্তেই লজ্জায় এসে ভিড় করে। সাজিদ ভাই কি সত্যিই তাকে পছন্দ করে? তাই বুঝি তার ফেক বিয়ের কথা শুনে এভাবে রেগে গেল। কিন্তু সাদিকা আপু যে বললো ফাঁদে ফেলা, সেটা তো ঠিক না। সাজিদ রুদ্র ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোনকে কেন ফাঁদে ফেলতে যাবে? ধ্যাত, সাদিক আপুর কথায় সব গুলিয়ে যাচ্ছে এখন। আসল কাহিনী একদমই বোধগম্য হচ্ছে না। ন্যাথ সাদিক আপু ফোনে সাজিদের আইডি দেখে কথা বলতে বলল। এখন আরো গোল পাকিয়ে গেল সব। গ্রামে গিয়ে প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল। নিয়মিত রুদ্রর সাথে ফোনে কথা বলা, এখানে সবার সাথে গল্প করা, ঘোরাঘুরি, সবকিছুতেই আনন্দ ছিল। তবে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এসে ইমার জীবনে হানা দেয়। ইমা আতঙ্কে পড়ে যায়। এই মুহূর্তে কি করা উচিত তার? তারা কাজিনরা সবাই মিলে গ্রামের একটা খোলা জায়গায় এসে জড়ো হয়েছে। এখানে বেশ পুরনো একটা বড়ই গাছ আছে। গ্রামের প্রায় সকল বাচ্চা এখান থেকেই বড়ই পেড়ে খায়। এই বড়ই গাছের মালিক গাছটা নিজের নামে দাবি করলেও সঠিক কোনো প্রমাণ নেই। তাই গ্রামের কেউই ওনার কথাকে পাত্তা দেয় না। কারণ গাছটা কারো নামে করে দেওয়ার আগেই গাছের আসল মালিক পরলোক গমন করেছে। সেই হিসেবে এখন এলাকার সবাই সেই গাছের উপর কর্তৃত্ব ফলায়। মূলত এই গাছের বড়ি অনেক সুস্বাদু। কলম করা গাছটাতে একপাশে মিষ্টি বড়ই, অপর পাশে টক বড়ইয়ের সমাহার রয়েছে। এই বড়ই গাছটার নিচে আজ সবাই জড়ো হয়েছে। উদ্দেশ্য বড়ই পড়ে ভর্তা করে এনজয় করবে তারা। রুদ্রর পরিবারের একটা ভালো দিক হচ্ছে ইমাকে তারা বাড়ির বউ হিসেবে ততটা পাত্তা দেয়নি অন্যান্য ছেলে মেয়েদের সাথে। তাই ইমা স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারছে। শাশুড়ি মায়ের অনুমতি পাওয়ায় ইমাও বেশ খুশি বোধ করছে। বড়ই গাছের নিচে ছেলে মেয়েদের একত্রে হতে দেখে এলাকার আরও কিছু ছেলে মেয়েও জড়ো হয়েছে। সব ঠিকঠাক ছিল, সবাই বেশ আনন্দ করছে। ইমাও খুশি খুশি বড়ই খাচ্ছিল। এরই মাঝে একজনের সাথে ইমার চোখ পড়তে ইমা আঁতকে ওঠে। সেই ব্যক্তির দৃষ্টিও তার দিকেই আবদ্ধ ছিল। বুড়ো কুচকানো চোখ জোড়া দেখে মনে হচ্ছে হয়তো ইমাকে চিনে ফেলেছে, নয়তো অল্প চেনা ইমাকে মনে করার চেষ্টা করছে। ইমা ভয়ে আতঙ্কে তাড়াতাড়ি ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়। তার গায়ে কাঁপুনি দেওয়া শুরু করেন। এখানে আরেকটু সময় থাকলে হয়তো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ব্যক্তিটির দৃষ্টি তার ভেতরের অজানা আশঙ্কায় সৃষ্টি করেছে। ইমা কোনো মতে নিজেকে সামলে মেহুকে টেনে আলাদা করে নিয়ে বলে, মেহু, আমি একটু বাড়িতে যাব, আমায় একটু নিয়ে চলো। ভাবি, খারাপ লাগছে তোমার? এমন করছো কেন? একটু হাঁসফাঁস লাগছে, দুপুরে বেশি খেয়ে ফেলেছে বোধহয়। একটু বাড়িতে নিয়ে চলো না। তারা বর্তমানে যেখানে আছে সেখানটা বাড়ি থেকে একটু দূরে। ছোটখাটো জঙ্গল সদৃশ কিছুটা এলাকা পেরিয়ে বাড়িতে যেতে হবে। তাই ইমা যেতেও ভয় পাচ্ছে।
কিন্তু মেহুকে দেখে মনে হচ্ছে তার মনটা খারাপ হয়ে গেছে। এতদিন পর এখানে এসে একটু কাজিনদের সাথে মজাও করতে পারছে না। এমা হয়তো মেহুর ব্যাপারটা বুঝতে পারেন। এমনি বেচারি কত বছর পর বাড়ি আসলো, তাই এমা নিচু স্বরে বলে, একটু এগিয়ে দাও তবে, বাকিটুকুন একাই চলে যেতে পারবো। তখনই সাদিকা মেয়েটা এদিকে আসে। কি হয়েছে, কোনো সমস্যা? ভাবি বাড়িতে যেতে চাচ্ছে। ভাবি নাকি খারাপ লাগছে? বলিস কি? আমি আমি বাড়িতে যাচ্ছি তো, আমার ফোনটা আনতে ভুলে গিয়েছি। এমা চলো আমার সাথে। এমা মাথা নেড়ে সাদিকার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরই মাঝে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে সেই ব্যক্তিটি পাশের জনের সাথে কিছু নিয়ে হয়তো কথা বলছে। ইমা ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে চায়। পথিমধ্যে সাদিকা বলে, ইমা তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে? আমরা তো শুধু বিয়ের ব্যাপারটাই শুনলাম, কিভাবে কি হলো কিছুই তো জানা হলো না। আচমকা এমন প্রশ্নে ইমাম আরো ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, বিয়ে? বাবা মানে আপনার চাচা? আমার বাবার পরিচিত ছিলেন, বন্ধু টাইপ বলতে পারেন। আমার শ্বশুর হঠাৎ ইচ্ছা পোষণ করেছিলেন। আমার চাচার সাথে কথা বলে হঠাৎই আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলেছিলেন। আমার অজান্তেই সব ঠিকঠাক করে হঠাৎই বিয়ে বিয়ে দিয়ে দেন আমাদের। ওয়াহ, তোমার অনুভূতি কেমন ছিল তখন? বিশেষ কিছু অনুভব করতে পারিনি, হঠাৎ করেই সব হয়ে গেছে তো ভাবার সময়ই পাইনি। রুদ্র তাকে যেভাবে সব শিখিয়ে দিয়েছিল সেভাবেই বিয়ের ঘটনা সে মুখস্থ বিদ্যার মতো বলে দিল। বাড়িতে এমন কাহিনী ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। যেহেতু রেয়াজুল হক বেশিরভাগই শহরেই থেকেছেন, তাই ওনার বন্ধুর ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না। সবাই বিয়ের ব্যাপারটা কাহিনীটাকে সত্যিই ধরে নিয়েছে। তার উপর দাদি শাশুড়ি বাসা থেকে এসে ইমার অনেক প্রশংসা করেছিলেন, তাই কারো সন্দেহ হওয়ার মতো কোনো কারণ ছিল না। হ্যালো, শুনছেন? আপনি কি ব্যস্ত? রুদ্র নিজের কাজ সেরে একটু আগে বাসায় ফিরল। বাবা কিছুক্ষণের মাঝে ফিরে আসবে। এমন সময় ইমার ফোন দেখেই রুদ্র মুচকি হেসে রিসিভ করে। তবে ইমার কণ্ঠ শুনে স্বাভাবিক লাগে না। চিন্তিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, কি হয়েছে মার্সি? এনি প্রবলেম? অরিন আপু? অরিন? কে এই অরিন? আমাদের এলাকার মেয়ে। ও আমায় দেখে নিয়েছে। আমাকে নিয়ে তো আমাদের গ্রামে অনেক ঝামেলা গিয়েছে। সবাই আমার ব্যাপারটা জানে রুদ্র। ও যদি বলে দেয় সবাইকে। আমি দেখেছি পাশের একজনকে কি যেন বলছিল। আমি এখন কি করব? ইমার ফিসফিসানো কণ্ঠে ভয় স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। ইমার আতঙ্ক মিশ্রিত কণ্ঠ শুনে রুদ্র টেনশনে পড়ে যায়। এই মেয়ে না জানি চিন্তায় আবার অসুস্থ হয়ে পড়ে। মার্সি, বউ আমার, শান্ত হও, আমি আছি তো, ভয় পাবে না একদম। আগে বলো, আম্মুকে জানিয়েছ? ইমা একটু বড় করে শ্বাস টেনে বলে, জানাতে পারেনি। আম্মু, চাচু, চাচি, দাদু কোথায় যেন গিয়েছে, হয়তো আশেপাশে কোথাও আছে। তুমি টেনশন করো না। আম্মু আসলে আমাকে একটা ফোন দিবে, আমি আম্মুর সাথে কথা বলে নেব। ইমা কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, আপনি কবে আসবেন? আসুন তাড়াতাড়ি, নয়তো আমায় নিয়ে চলুন, আমার খুব ভয় লাগছে। রুদ্র বেশ কিছুক্ষণ কথা বলে ইমাকে শান্ত করে, জানায় সে কালকেই বাবাকে নিয়ে চলে আসবে। ভয় পেতে নিষেধ করে, তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। আপাতত মায়ের সাথে কথা বলতে হবে, আম্মুই বাকিটুকু সামলে নিতে পারবে। ইমা ফোন রেখে একটু বসতে পারে না। এরই মাঝে সাজিদের ফোন আসে। রুদ্র এই সময় সাজিদের ফোন দেখে একটু অবাক হয়। আজকে তাদের ব্যক্তিগত ছোটখাটো বিজনেসের অফিসটাতে সাজিদ আসেনি, অথচ আজ আসার কথা ছিল। কোনো সমস্যা নাকি ভেবে ফোন রিসিভ করতেই সাজিদ গম্ভীর মুখে বলে, বাবাকে ম্যানেজ করে নিয়েছি, আম্মু আগে থেকে রাজি। বল, পরিবার নিয়ে কোথায় আসবো? সোজা তোদের গ্রামের বাড়িতে যাব সম্বন্ধ নিয়ে? এসব তুই উল্টো পাল্টা কথা বলছিস, মাথা ঠিক আছে তোর? এত তাড়াহুড়ো করছিস কেন? তাড়াহুড়ো আমি করছি, লুকিয়ে বোনের বিয়ে দিয়ে দিতে চাচ্ছিস, আর আমার কথাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছিস। এজন্যই বুঝি এজন্যই বুঝি এই ঈদে এভাবে গ্রামে যাওয়া হলো। গত ঈদেও তো যাসনি তোরা, এবার প্ল্যান করে যাওয়া হয়েছে তাহলে। সাজিদ, তুই ভুল ভাবছিস, এমন কিছুই না। কিসের ভিত্তিতে এমন কথা বলছিস আমার জানা নেই। তবে মেহুর বিয়ে ঘটিত কোনো কিছুই ঘটছে না। তুই সত্যি বলছিস তো? তবে কি মেহু আমার সাথে ফান করলো দোস্ত? তোর বোনটা আমায় জ্বালিয়ে খাবে, একটু শান্তি দিচ্ছে না। ওর জন্য আমি একটা চাকরিতে অলরেডি জয়েনিং হওয়ার সিউরিটি দিয়ে দিয়েছি, অথচ আমি আরো বেটার কিছুর জন্য অপেক্ষা করছিলাম। ধীরে ধীরে এগোতে থাক, শূন্য থেকেই সফল হওয়া সম্ভব। আপাতত যেটাতে জয়েন করলি চালিয়ে যা কিছুদিন। পাশাপাশি
অন্য ইন্টারভিউ দাও, ইনশাল্লাহ ভালো কিছুই পাবি। সেটা ভালো, সেই ভালো কিছুটা যাতে তোর বোন হয়, নয়তো আগুন জ্বালিয়ে দেবো বলে দিলাম। বলেই ফোন কেটে দেয়। রুদ্র মুচকি হেসে ফেলে। তার বোনের জন্য এত পজিটিভ তার বন্ধুটা, এতে সে নিশ্চিত হয়ে যায় সাজিদ তার বোনকে সর্বদা সুখী রাখবে। বোনটা তার সাজিদের কাছেই ভালো থাকবে। সব ঠিক থাকলেও নতুন সমস্যা হিসেবেই অরিন মেয়েটা বিপদে ফেলে দিল। কিসের এক মেয়ে এসে সংসারের অশান্তি সৃষ্টির পায়দারা করছে, মহা ঝামেলার ব্যাপার। রাতে সামিনা বেগম রুদ্রকে ফোন দেয়। রুদ্র ফোন কেটে দিয়ে পাল্টা কল ব্যাক করে। আম্মু, মার্সির সাথে তোমার কথা হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, ওই অরিন মেয়েটা নমের বউ। বছর দুয়েক হলো বিয়ে হয়েছে তাদের। আমাদের এলাকার মেয়ে। ইমা তো ভয় পাচ্ছে, কিন্তু আমার মনে হয় ওই মেয়েটা চিনতে পারেনি এখনো, নয়তো আশেপাশে মানুষদের মুখে কিছু শুনতে পারার কথা। তবে এখন কিছুই হয়নি। তুমি কথা বলবে মেয়েটার সাথে। এখন না চিনলেও পরে মনে পড়লে যদি সবাইকে বলে দেয়। আম্মু, এতে ইমার সাথে আমাদের সমানে আঘাত লাগবে। আমি বুঝেছি রে বাপ, আমি কালকে সকালেই কথা বলবো। আজকে তো রাত হয়ে গেছে, আমি বুঝিয়ে বলবো নি ওকে। তাছাড়া নোয়ামের ছেলেটা তো ভালো, তোর বাবাও ওর অনেক উপকার করেছে। আমাকেও ছেলেটা সম্মান করে, বুঝবে তারা। জানো না আম্মু, মার্সি আমাকেও টেনশনে ফেলে দিয়েছে। ওর কথা বলার ধরনটা দেখলে বুঝতে কতটা আতঙ্কে আছে। একটু ওর সাথে থেকো। এ তো আবার একটু টেনশনে অসুস্থ হয়ে পড়ে। দেখলাম কেমন থম মরে বসে আছে। তোরা আসবি কবে? পরশু আসতে চেয়েছিলাম, দেখি আব্বুকে বলে কালকেও চলে আসতে পারি। খাওয়া দাওয়া করেছিস? কি রান্না করলি? রান্না? আর আমি? আব্বু অতিষ্ঠ হয়ে আজকে নিজেই রান্না করতে গেছে। যাক, ভালোই হয়েছে। তোর বাবার রান্না তো আলহামদুলিল্লাহ ভালো। শুধু আরামের জন্য রান্নাঘরে যায় না, আমি থাকতে চাই না। এখন বাপ ছেলে মিলে মজার খাবার খাচ্ছিস। তুমি বাসায় এসে ধর্মঘট ডাকো, তাহলে আব্বু ভয়ে তোমার সব কথা শুনবে। সে তো করতেই হবে, সারা জীবন ভয়ে ভয়েই চললাম, এখন অন্তত সাহস দেখাতে হবে। রুদ্র মায়ের কথা শুনে হাসতে থাকে। প্রতিবারই মা কোনো কারণে বাবার উপর রেগে থাকলে সবসময় আড়ালে তার কাছে বকর বকর করতো। বাবা রাগ দেখালে কখনোই সাথে সাথে প্রতিবাদ করতো না। সুযোগ খুঁজতেন কখন বাবাকে কথা শোনাতে পারবেন। তারপর মোক্ষম সুযোগ পেয়ে বাবাকে কথা শোনাতেন। আর বাবা তখন নিশ্চুপ থাকতেন। রুদ্র ছোট থেকে এসব দেখে এসেছে। বাবা মায়ের এসব মান অভিমান করা ভাঙানো রুদ্র সব এনজয় করত। তার মনে সুখী পরিবার হতে বেশি পরিশ্রম করতে হয় না, শুধু কিছু টেকনিক পালন করতে হয়। যেমন স্বামী আগুন তো বউ পানি, আবার বউ আগুন থাকলে স্বামীকে পানি থাকতে হবে, তবেই না সংসারে সামঞ্জস্য বজায় থাকবে। পুরুষদের নিয়মিত একটু সময় নিয়ে বউয়ের সকল কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা উচিত। এতে বউয়ের ভেতরে কোনো রাগ, কষ্ট, অভিমান থাকলে তা সহজেই মেটানো সম্ভব। রুদ্র তার এইটুকু জীবনের আশেপাশের মানুষদের কাহিনী দেখছে, আবার নিজের পরিবারকেও দেখছে। আল্লাহর রহমতে তার পরিবার অনেকটা শান্তির একটা স্থান। সে চায় তার আর ইমার সংসারটাও যেন এমন শান্তির আবহাওয়া সারা জীবন থাকে। রিয়াজুল হকের সাথে কথা বলে পরের দিন তারা বিকাল থেকে রওনা দিয়ে দেয় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ইমার সাথে সকালে যা কথা হয়েছিল পরে আর সুযোগ হয়নি। ইমা আপাতত ঠিক আছে, মায়ের সাথেই ছিল সারাক্ষণ। মা ইতোমধ্যেই মেয়েটার সাথে কথা বলেছে। তখন মেয়েটার রিয়াকশন ছিল এমন, আলহামদুলিল্লাহ বিয়েটা হয়ে ভালোই হয়েছে। আপনাদের মতো একটা ভালো ফ্যামিলিতে ইমা সুখেই থাকবে। আসলে জানেন আন্টি, মেয়েটা সত্যিই জীবনে অনেক কষ্ট করেছে। আমরা তো কাছে থেকেই দেখেছি সব। খারাপ লাগতো ওকে দেখে, তবে আমাদের কিছুই করার ছিল না। তারপর আবার আমার বিয়ে হয়ে গেল এখানে। পরে একবার আমার মায়ের কাছে জেনেছিলাম ইমার বিয়ের খবর, তবে আপনার ছেলের সাথে যে হয়েছে তা তো জানতাম না। আসলেই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ভালোদের সাথে কখনো অন্যায় হয় না। আল্লাহ ইমাকে অল্প দুঃখের পরিবর্তে সুখের সাগর উপহার দিল। আর ভাববেন না আন্টি, ইমা আমার ছোট বোনের মতো। বড় বোন হয়ে কিভাবে ছোট বোনের ক্ষতি করতে পারি বলেন? অরিন মেয়েটার মুখে এমন কথা শুনে সামিনা বেগম সত্যিই খুশি হয়েছিলেন। যেহেতু অরিন বউ মানুষ, তাই তাকে নিয়ে সন্দেহ ছিল ওনার। না জানি কখন কোথায় কি বলে দেয়। তবে ওর সাথে কথা বলে মনে হয়েছে সত্যি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। এদের জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। সামিনা বেগম রুদ্রকে এসব জানালে রুদ্র স্বস্তি পায়। তাই পরবর্তীতে
আর এমার সাথে যোগাযোগ হয়নি। বিকালে রওনা দেওয়ার তাদের গ্রামে পৌঁছাতে রাত হয়ে যায়। আর গ্রামের বাড়িতে রাত 10টা মানে গভীর রাত। ততক্ষণে সবাই ঘুমানোর প্রস্তুতি নিয়ে নেয়। তবে 2 দিন পরে ঈদ বলে বাচ্চাদের চোখে ঘুম নেই। ঈদের দিন কখন কি করবে, কোথায় যাবে এসব নিয়েই যত আলোচনা তাদের। রুদ্ররা আজ আসছে, এটা সবাই জানে। ইমা নিজেও জানে রুদ্র আসছে বলে তাকে আলাদা রুম দেওয়া হয়েছে। ইমা বেশ লজ্জা পেয়েছে এতে। কয়েকদিন শাশুড়ির সাথে থেকে এখন জামাই আসায় আলাদা রুমে থাকা লজ্জাজনক। রুদ্রদের আসতে প্রায় 10টা বেজে যায়। তারা বাবা ছেলে এসে ফ্রেশ হয়ে আগে রাতের খাবার সারে। সামনে ঈদ বলে বাড়ির সবার জন্য সাধ্যমতো টুকটাক জিনিস কিনে এনেছে। সবার জন্য তো শপিং করে দেওয়া সম্ভব না, তবে মায়ের জন্য আলাদা করে শপিং করে দিয়েছে। ভদ্রমহিলা তাদের বাসায় গেলে তখন তো রিয়াজুল হক নিজে মায়ের জন্য কিছু দিতে পারেনি, তাই রুদ্রই তখন দাদিকে কিনে দিয়েছিল। তখন আবার নিজের কাজের পারিশ্রমিক থেকেই সবার জন্য হালকা পাতলা শপিং করে দিয়েছিল। এতদিন পরে কাজিনদের মধ্যে সবার বড় ভাইকে পেয়ে সবাই অনেক খুশি। রুদ্র এমনিতেও একটু মিশুকে বলে, সব কাজিনরাই তাকে অনেক ভালোবাসে। রুদ্র অনেকদিন পরে পরে দেখা হয় বলে সবার সাথেই মজা করে সময় কাটায়। তাদের আসতে রাত হয় কেউ তেমন বেশি ঝামেলা করে না। সকালে মজা করবে বলে রাতে তারা প্রস্তুতি নিয়ে নেয়। রুদ্র তার রুমে গিয়ে দেখে ইমা চুপচাপ বসে আছে। একটু আগে সে বিছানা গোছাতে চলে এসেছিল। রুদ্র দরজা লক করে এসে ইমার পাশে বসে, কিছু হয়েছে? আম্মু তো বললো সব ঠিকঠাক আছে, আর কোনো ভয়ের কিছু নেই, তবে এভাবে বসে আছো কেন? ইমা কিছু বলে না, চুপচাপ রুদ্রর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। গ্রামে আসার পর থেকেই এই বুকটা সে অনেক মিস করেছে। আজকে রুদ্রকে কাছে পেয়ে যেন ইমোশনাল হয়ে গেছে। গত রাতটা সে যে কিভাবে কাটিয়েছে সে নিজেও জানে না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কখন না জানি একটা অঘটন ঘটে যায়। অরিন মেয়েটা কিছু জানাবে না বললেও ইমার মনে একটু খচখচানি থেকে গিয়েছিল। তবে এখন রুদ্রকে কাছে পেয়ে যেন চিন্তা দূরে দূরে চলে গেছে। কারণ সে জানে রুদ্র তাকে কোনো বিপদে পড়তে দেবে না, বরং সর্বদা বিপদ থেকে রক্ষা করবে। রুদ্র বউকে বুকে জড়িয়ে ধরে রাখে, মৃদু গলায় বলে, অনেক ভয় পেয়ে গিয়েছিলে? ইমা মৃদু মাথা দোলায়। তা দেখে রুদ্র পুনরায় বলে, মার্সি, তোমাকে আমি একদম পরিষ্কার করে বলে দিই, শোনো, কে কি বললো সেসব আমার দেখার বিষয় নেই। তুমি আমার কাছে কি সেটাই বড় বিষয়। মানছি বাবার কথাই তোমাকে বিয়ে করেছে আমি, কিন্তু এখন তুমি আমার দায়িত্ব। আমি সর্বদা চেষ্টা করব তোমার সকল বিপদ থেকে রক্ষা করতে, তাই এসব ভাববে না। কে কি বললো, কি করলো, এসব আমার উপর কোনো প্রভাব ফেলবে না, মনে থাকবে? এমা আবারও মাথা দোলায়। সে রুদ্র সকল কথাই শুনছে, কিন্তু এখন কথা বলতে একদমই মন চাচ্ছে না। শুধু বুকে মাথা রেখে যে শান্তি অনুভব হচ্ছে সেটা সে হারাতে চাচ্ছে না। এখনো মাঝে মাঝে ইমার ভাবতে কষ্ট হয়, আদৌ কি সে এই সুখ ডিজার্ভ করে? অনেকে বলে জীবনে কোনো বড় পাপ করলে সুখ আসে না। সে কি এমন পাপ করেছিল যে আল্লাহ তাকে সজীব নামের কাপুরুষ জানোয়ার একটা মানুষের জীবনে নিয়ে গিয়েছিল? আর সুখ নাকি আসে ভালো কাজের বিনিময়ে। তাহলে তার জীবনের সেই ভালো কাজটাই বাকি ছিল, যার বিনিময়ে সে রুদ্রের মতো একজন সুপুরুষকে জীবনে পেয়েছে, যে তাকে প্রতিটা মুহূর্তে অনুভব করাই ইমা স্পেশাল তার কাছে। অনেক কোনো অংশে কোনো অংশে ভালোবাসা থেকে বঞ্চিত করে না। ভুল করলে তাকে বোঝাবে, বিপদে পড়লে বাঁচাবে, একটু সহানুভূতি চাইলে একটু বেশি ভালোবাসবে। এমন একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়ে ইমা সর্বদাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ইমা এখন সত্যিই খুশি, তার জীবনটা এখন বসন্তের কোমল আলোয় মোড়া, সদ্য ফোটা ফুলের মতোই রঙিন, স্নিগ্ধ ও মিষ্ট সুবাসে পরিপূর্ণ। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।